বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন শুরু করব। সৃজনশীল প্রশ্নে আমাদের প্রথমে আমরা যেটা করব, আমার বইয়ের সাথে তোমাদের বইটা মিলবে না, আমি হচ্ছে বোর্ডটা বলে দিব, তোমরা একটু কষ্ট করে আর কি ওটা বের করে নিতে হবে তোমাদের। ঢাকা বোর্ড 2018, ঢাকা বোর্ড 2018 এখানে বলছে এক ব্যক্তি 10% মুনাফায় 2000 টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখলো। এক ব্যক্তি কী করলো? 10% মুনাফায় 20,000 টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখলো। প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে? মুনাফা আসল তার মানে কি কি চাইছে? মুনাফা এবং আসল চাইছে। মুনাফা আসল কত প্রথম বছরান্তে, তার মানে সময়টা কত? 1 বছর। তাহলে ক নাম্বারে যদি আমরা আসি তাহলে লিখব, দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে মুনাফার হার ইকুয়াল টু 10%। তাহলে 10 বাই কত? 100, কাটাকাটি করলে 1/10। মুনাফার হার পেলাম। মুনাফার হারে প্রকাশ করা হয় কি দিয়ে? এটা তো জানি, আর দিয়ে। এত টাকা নির্দিষ্ট সময়ের জন্য, যেহেতু এত টাকা, তাহলে এটাকে বলবো হচ্ছে আসল পি ইকুয়াল টু কত? 20,000 টাকা। কয় বছরান্তের জন্য রাখছে? 1 বছরান্তের জন্য। তাহলে সময় এন ইকুয়াল টু কত? 1 বছর। আমার বের করতে বলছে মুনাফা এবং আসল, তার মানে আমার এখানে কে নাই? মুনাফাটা নাই, তাহলে আগে মুনাফা বের করে আমরা জানি মুনাফা কি দিয়ে? আই দিয়ে। মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। পি এর মানটা কত? 20,000। এটা এত টাকা, এটা কাটা, তাহলে কত থাকলো? 2,000 টাকা। তাহলে মুনাফা ইকুয়াল টু কত? 2,000 টাকা। অতএব মুনাফা আসল, এই মুনাফা আসল ইকুয়াল টু তাহলে কত? কার কোনটা কোনটা যোগ হবে? আসল যোগ মুনাফা। অর্থাৎ এইখানে যদি আমরা সূত্রটা লিখি তাহলে মুনাফা আসল এ ইকুয়াল টু কত? পি প্লাস আই। এটা আমরা জানি। পি এর মান হচ্ছে 20,000 টাকা, আই এর মান পাইছি 2,000 টাকা। তাহলে মোট কত আসে? 22,000 টাকা। তারপরে বলছে 12% সরল মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? উক্ত টাকা, তাহলে উক্ত টাকা মানে কত? উক্ত টাকা মানে যে টাকাটা ব্যাংকে জমা রাখছিল কত? 20,000 টাকা। তাহলে আমরা যে বলছিলাম দ্বিগুণ 3 গুণ থাকলে পারে আমরা মনে করে আসল লিখে নেব, কিন্তু এখানে আসলটা দেয়া আছে। আসলটা কত দেয়া আছে? উক্ত টাকাটা আসল, উক্ত টাকা মানে 20,000 টাকাটা আসলটা দেয়া আছে। তাহলে আমরা এখানে খ নাম্বার দেওয়া আছে, এখানে যেহেতু আসলটা দেওয়া আছে এই জন্য ধরার কোনো প্রয়োজন নেই। দেওয়া আছে আসল পি ইকুয়াল টু কত? 20,000 টাকা। পি ইকুয়াল টু কত? 20,000 টাকা। তাহলে অতএব মুনাফা আসল কত হবে? মুনাফা আসল দ্বিগুণ হবে। মুনাফা আসল রে এ দিয়ে প্রকাশ করে, এ ইকুয়াল টু দ্বিগুণ। তাহলে 20,000 গুণ 2 এত টাকা ইকুয়াল টু কত? 40,000 টাকা। অতএব এখান থেকে আমরা কি বের করতে পারি? মুনাফা আই ইকুয়াল টু এত গুণ বিয়োগ এত টাকা, 20,000 টাকা। তাহলে মুনাফাটাও কত আসলো? 20,000 টাকা আসছে মুনাফা। এখন আমি মুনাফা পাইলাম, আসল পাইলাম। এখন আমার এখানে পার্সেন্ট দেওয়া ছিল 12%, তাহলে মুনাফার হার, তাহলে দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 12%। 12/100, তাহলে 4 দিয়ে 3 4 12, 4 25 100, তাহলে কত হলো? 3/25। আমার এখানে বলছে কত বছরে, তাহলে সময় এন ইকুয়াল টু কত? সময় এন ইকুয়াল টু হোয়াট? এরপর এটুকু পারবা কোন সূত্র ফেলবো? আমরা জানি এন ইকুয়াল টু আই বাই পি
আর করবা, করে আমাকে পাঠাবে, যদি না পারো আমি কালকে আবার সলভ করে দেবো, কারণ এরপরে খালি মান বসাইতে হবে, এটা পারবা তোমরা, এটা না পারার কোনো কিছু নাই। গ নাম্বার অঙ্ক যেটা, এটা হচ্ছে 2.2 এর একটা অঙ্ক করাইছিলাম, বলছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট 9 নাম্বারটা। এখানে বলছে 3 বছরান্তে 3 বছরান্তে সরল মুনাফা, 3 বছরান্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। 3 বছরান্তে মানে 3 বছর পরে, 3 বছর পরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে সরল মুনাফার সূত্র কি, আই ইকুয়াল টু পি আর এন। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি, মুনাফা সি মাইনাস পি। তাহলে এখানে প্রথমে আমরা আমাদের মুনাফা বের করতে বলছে, তাহলে দেওয়া আছে সরল মুনাফা আইটা লাগবে। তাহলে এখানে 3 বছরান্তে সময়টা দিছে 3, তাহলে উপরে দেওয়া আছে মুনাফার হার, আর ইকুয়াল টু কত, 3 বছর, সরি আর ইকুয়াল টু কত দেওয়া আছে, 10% দেওয়া আছে। তাহলে 10/100, তাহলে কত, 1/10। আসল কত দেওয়া আছে, আসল পি ইকুয়াল টু আছে হচ্ছে 20,000 টাকা, আসল পি ইকুয়াল টু কত, 20,000 টাকা। সময়টা কত দেওয়া আছে, সময় এন ইকুয়াল টু 3 বছর, সময় এন ইকুয়াল টু কত আছে, 3 বছর। তাহলে এখান থেকে আমার সরল মুনাফা আমরা জানি, সরল মুনাফারে প্রকাশ করা আই দিয়ে, আই ইকুয়াল টু কত, পি আর এন। এখান থেকে মান বসে এটার মান বের করবা, এটার মানটা তোমরা মান বসে বের করবা, আমি একবারে লিখে দিই মানটা কত আসবে। মানটা আসবে ধরো 6,000 টাকা, এখানে 6,000 টাকা আসবে মান, 6,000 টাকা। তোমরা কিন্তু মান বসাবো, আমি কিন্তু বসাইনি। আবার আবার কোনটা লাগবে, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার কোনো একক না, কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায় না। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু কত, সি মাইনাস পি, এটা মনে আছে, সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সি ইকুয়াল টু কত, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এখানে মান বসাবা, বসিয়ে এটার মান বেরোবে হচ্ছে 6,620 টাকা। তোমরা মান বসাবা, বসিয়ে বের করবে, এটা আমরা করাইছি তো এই জন্য করাইলাম না, অতএব পার্থক্য, তারপরে বিয়োগ করে দিবা, কোনটা কোনটা, এই 6,620 বিয়োগ 6,000 টাকা, বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 620 টাকা। তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম, এটা কত অধ্যায়ের অঙ্ক, এটা হচ্ছে 2.1 সৃজনশীলে চলে গেছি আমি। সৃজনশীলে তোমাদের গাইডটা বের করবা, গাইড থেকে অথবা টেস্ট পেপার যাদের আছে বের করে ঢাকা বোর্ড বের করবা। ঢাকা বোর্ড 2018 অঙ্কটা আমরা করাইলাম। তারপরে আমরা চলে যাব হচ্ছে 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কটা যেটা বলছে, এক ব্যক্তি বার্ষিক শতকরা 10 টাকা, তাহলে বার্ষিক শতকরা 10 টাকা, এটা মানে কি, বার্ষিক শতকরা 10 টাকা কথার অর্থ হচ্ছে এটা হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু কত আছে, 10%। আর টাকা মুনাফায় এত টাকায়, তাহলে আসল কত, আসল 6,000 টাকা, সময় 3 বছর। প্রথম বছরান্তে মুনাফা আসল কত, একটু আগেই করলাম এটা আমি। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, একটু আগে করে দিছে, যে এই নাম্বারটা, এটা যেটা করছে এটা আবার আসছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017, আগেরটা ছিল 18। একই হার সরল মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা, উক্ত আসল দেখো এখানে বলছে একই হার মুনাফাই, একই হার মুনাফায়, অর্থাৎ এখানে মুনাফার আসছিল 10%, ওটাই নিতে বলছে। উক্ত আসল বলতে কত রে বুঝাইছে, 6,000 টাকারে বুঝাইছে। তাহলে আমরা কি এখানে যে দ্বিগুণ 3 গুণ 1.5 গুণ বা থাকলে আমরা কি করব, বলছিলাম 100 ধরবো, কিন্তু এখানে কি 100 ধরার প্রয়োজন আছে, ধরার প্রয়োজন নাই, কারণ এখানে বলেই দিছে উক্ত আসল। ঢাকা বোর্ড 2017 এর গ নাম্বারটা আমি করে দিই, গ। তাহলে দেয়া আছে আসল ইকুয়াল টু কত আছে, আসল 6,000 টাকা আছে, এটা কত গুণ হয়েছে, 1.5 গুণ, অতএব মুনাফা আসল।
এই ইকুয়াল টু কত, আসল যেটা ছিল এটা 1.5 গুণ, 1.5 মানে কত, 1/1/2 এত টাকা। 1.5 মানে কত, 1/1/2, অথবা এখানে 1.5 দিলে হবে। 1.5 গুণ বুঝাই হচ্ছে 1.5। তাহলে এটাতে এটার গুণ করো, গুণ করলে কত আসবে আমাদের, 9,000 টাকা আসবে। তাহলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে আমরা কি পাবো, মুনাফা পাবো। অতএব মুনাফা আই ইকুয়াল টু 9,000 বিয়োগ 6,000 টাকা। বিয়োগ করো তাহলে কত আসবে, 3,000 টাকা। তাহলে মুনাফা আই ইকুয়াল টু পাইলাম 3,000 টাকা। কত বছরে মুনাফা আসল কত, তাহলে আমার সময়টা এখানে একই হার বলছে, তাহলে মুনাফার হার কত, মুনাফার হার আর ইকুয়াল টু 10%। তাহলে 10/100, 1/10। মুনাফার হার 8টা আমরা পেলাম। তাহলে অতএব এখন আমরা সময়, আমার সময় বলছে সময় এন ইকুয়াল টু কত বছরে, তাহলে সময় এন ইকুয়াল টু হোয়াট, আমরা জানি এন ইকুয়াল টু সূত্রটা ফেলাই দেবা, দেখবো হয়ে গেছে অঙ্কটা, আর কোনো সমস্যা নাই, আমরা জানি এটা। তাহলে আমরা এটা দুইটা অঙ্ক করছি, একটা হচ্ছে ঢাকা বোর্ড 2018 এবং ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2018 এবং ঢাকা বোর্ড 2017 অঙ্ক সৃজনশীল দুইটা করবা, করে আমাকে সেন্ড করো। তারপরে ইংলিশে মায়েশা এবং আইরিনের একটা প্রশ্ন সমস্যা ছিল, কত নম্বর প্রশ্নটা, একটু ওয়েট করো। প্রশ্নটা ছিল, প্রশ্ন যেটা ওরা পারেনি সেটা হচ্ছে হাউ ডিড দ্য কনজুগাল লাইফ অফ শামিমা স্টার্ট। কনজুগাল ওরা যেটা পারেনি, কনজুগাল কনজুগাল এই কনজুগাল কথার অর্থ হচ্ছে দুর্দশা সম্পন্ন লাইফ। কনজুগাল অর্থ হচ্ছে ওর দুর্দশাটা শুরু হয়েছিল কখন থেকে, তাহলে ওদের দুর্দশা শুরু হয়েছিল বিয়ের পর থেকে। তাহলে দ্য কনজুগাল লাইফ অফ শামিমা স্টার্ট, উত্তরটা হবে দ্য কনজুগাল লাইফ অফ শামিমা স্টার্টেড, ডিড ছিল এখানে, স্টার্টেড miserably from the very beginning of her marriage, অর্থাৎ তার বিবাহের প্রথম থেকে কি হয়, তার দুর্দশা সম্পূর্ণ লাইফটা শুরু হয়। তারপরে আমরা চলে যাব, তারপরে আর 5টা প্রশ্ন দিব। কত নাম্বার দিছিলাম, 10 পর্যন্ত দেওয়া ছিল, 11।
how does Shamima help the unfortunate women. দুর্ভাগ্যবশত মহিলাদের সে কিভাবে সাহায্য করে? 12 নাম্বার, হোয়াট লিসন হ্যাভ ইউ গট ফ্রম দ্য স্টোরি? তুমি এই গল্প হতে কি শিখলে? 13 is Shamima now a successful woman in society? EPS how? যদি হ্যাঁ হয় তাহলে কিভাবে? অর্থাৎ বলছে শামীমা যে একজন সফল মহিলা সমাজে, এটা যদি হ্যাঁ হয় তাহলে কেন তুমি এটা হ্যাঁটা বললে কেন, এটা ব্যাখ্যা দিতে বলছে। Who does Shamima work with? শামীমা কাদেরকে নিয়ে কাজ করে? তাহলে এখন যদি আমরা প্রশ্নগুলোর উত্তর করি, শামীমা কিভাবে দুর্ভাগা মহিলাদের কি করে? সাহায্য করে। যেহেতু ডাজ আছে হেল্পের সাথে যাবে, তাহলে শামীমা হেল্পস দ্য আনফরচুনেট ওম্যান কি কাজ করে? বাই দিয়ে কাজগুলোর নাম লিখতে হয়। বাই গিভিং ট্রেনিং, তাদের ট্রেনিং দেয়। বাই গিভিং, বাই আসলে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। বাই গিভিং ট্রেনিং and providing them with work, অর্থাৎ তাদের ট্রেনিং দিয়ে এবং তাদের সাথে কাজ ভাগাভাগি করে নিয়ে তাদেরকে কি করে? সাহায্য করে। হোয়াট লিসন হ্যাভ ইউ গট ফ্রম দ্য স্টোরি? এই প্রশ্নটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। তুমি এই গল্প থেকে কি শিখলে? একদম টুটস্থ করে ফেলবে এটা। ফ্রম দ্য স্টোরি আমরা শিখতে পারি। উই গেট এ লিসন, উই গেট এ লিসন, আমরা একটা শিক্ষা পাই। ফ্রম দ্য স্টোরি উই গেট এ লিসন যেটা দ্য বিউটি অফ মাইন্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ লাইফ। সুন্দর একটা মনই হচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। দ্য বিউটি অফ মাইন্ড, মনের সৌন্দর্যই is the most important thing of life. ফ্রম দ্য স্টোরি, এই গল্প হতে উই গেট এ লিসন, আমরা একটা শিক্ষা পাই। দ্যাট যে দ্য বিউটি অফ মাইন্ড, মনের সৌন্দর্যই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ থিং অফ লাইফ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইজ শামীমা নাও এ সাকসেসফুল ওম্যান ইন সোসাইটি?
ইয়েস হোয়াই, তাহলে ইয়েস শি ইজ, হ্যাঁ সে হয়, ইয়েস শি ইজ, হ্যাঁ সে হয়। একজন মানে সফল ব্যক্তি। সফল ব্যক্তি কেন প্যাসেজ থেকে লিখি আমরা যেন আমাদের সহজ হয়। এখান থেকে লিখে দিবা দ্বিতীয় প্যারা, শামিমা ভুজ টু ওয়ার্কস উইথ ওম্যান হু আর ইল পেটেড লাইক হেয়ার, শি হ্যাজ এত ফিমেল ওম্যান ইন দ্য অর্গানাইজেশন ওয়ার্ক ফর হার, এটুকু লিখে দিলে হবে। আর যদি কেউ আরও ভালো করে লিখতে চাও তাহলে লিখতে পারো, শি হার্সেল ইজ নট অনলি এ সেলফ রিলায়েন্ট ওম্যান, সে শুধু নিজে আত্মনির্ভরশীল মহিলা না, বাট শি অলসো শি হ্যাজ 43 ফিমেল ওম্যান ইন দ্য অর্গানাইজেশন হু ওয়ার্ক ফর হার অ্যান্ড হুম শি দেম হারসেলফ ট্রেন্স। তুমি ওইটুকু লিখে দিলে হবে, বইতে যেটুকু আছে ওটুকু লিখে দাও। হু ডাজ শামিমা ওয়ার্ক উইথ, শামিমা কাদের নিয়ে কাজ করে, শামিমা ওয়ার্কস উইথ, লেখো এটা, শামিমা ওয়ার্ক উইথ আদার ইল পেটেড ওম্যান, অন্যান্য হতভাগা মহিলাদের নিয়ে এসে কী করে, কাজ করে। এই পর্যন্তই থাকবে ইংলিশটা। এরপরে আমরা চলে যাব বিজ্ঞানে। আমরা বিজ্ঞান পড়তেছিলাম হচ্ছে 13 অধ্যায়। বিজ্ঞান আমরা পড়তেছিলাম 13 অধ্যায়। 13 অধ্যায় যেটা পড়তেছিলাম, আমরা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া পড়ছিলাম। আজকে যেটা পড়বো পানি। পানিটা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। পানি জীবন ধারণের জন্য একটি অপরিহার্য উপাদান। প্রাণীর দেহে 60 থেকে 70 ভাগই পানি। দেহ গঠনে পানির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। এই পানি অস্থি, মাংস, ত্বক, নখ, দাঁত ইত্যাদি কোষের ভিতরে ও বাইরে থাকে। প্রায় সব খাদ্যের কম বেশি পানি থাকে, তবে আমরা আলাদাভাবে পানি পান করে দেহের চাহিদা মেটাই। দেহ গঠন ছাড়াও পানি দেহের সব অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। পানি ছাড়া দেহের ভিতরে কোনো রাসায়নিক ক্রিয়া হতে পারে না। পানি দেহে দ্রাবক রূপ কাজ করে। বিভিন্ন খনিজ লবণ পানিতে দ্রবীভূত হয়। পানিতে দ্রবীভূত অবস্থায় খাদ্যের পরিপাক ক্রিয়া চলে। আবার পানিতে দ্রবীভূত থেকেও খাদ্য উপাদান দেহে শোষিত হয়। কাজ, পানি পানির জন্য রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন কথার অর্থ কী? রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। পানির জন্য রক্ত সঞ্চালন ও তাপ নিয়ন্ত্রণ সম্ভব হয়। পানি দেহে থেকে দূষিত পদার্থ অপসারণ করে, যেমন মূত্র ও ঘাম। কলেরা ও উদ্রাময় রোগে মলের সঙ্গে বা বমির সঙ্গে দেহ থেকে হঠাৎ বেশ কিছু পানি বের হওয়া অসুবিধা ঘটায়। কলেরা বা উদ্রাময় রোগ হলে রোগীকে স্যালাইন বা খাবার লবণ পানির শরবত খাওয়াতে হবে। এটা কলেরা ও উদ্রাময়ের সবচেয়ে সহজ চিকিৎসা। এছাড়া আন্তর্জাতিক উদ্ধার গবেষণা কেন্দ্র কর্তৃক তৈরি হওয়া স্যালাইন প্যাকেট পাওয়া যায়। প্যাকেটের স্যালাইন পানিতে ডুবে রোগীকে খাওয়াতে হয়। সম্প্রতি শস্য স্যালাইন নামক আর একটি খাওয়া স্যালাইন উদ্ভাবন হয়েছে। 1 লিটার পানিতে এত গ্রাম চালের গুড় ও 1 চিমটি লবণ মিলিয়ে এই স্যালাইন তৈরি করা হয়। তাহলে তোমরা যেটা পড়বা, পানির যে অংশটা আছে, পানির অংশটা পুরা পড়বা, একদম টুটস্থ করে ফেলবা। পানি থেকে একটা নৈবেদিক থাকেই। ধর্মে আমরা পড়তেছিলাম প্রথম অধ্যায় পার্ট 2 পড়ছিলাম আমরা। পার্ট 2-র আর একটা প্রশ্ন আছে। পার্ট 2-তে ভেরি 2টা প্রশ্ন। পরের প্রশ্নটা, বাংলা উপনিবেশিক শাসনের কারণগুলো হলো। আমাদের বাংলাদেশে কী জন্য উপনিবেশিক শাসনগুলো আসছিল, এখানে 4টা কারণ আছে। এটা আমরা পড়াইছি। 200 বছর স্বাধীন সুলতান আমল ছাড়া বহিরাগত শাসকদের সময় বাংলার সাধারণ মানুষ চরম অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে। তারা শোষণের প্রতি বিমুখ ও উদাসীন ছিল। ফলে ইংরেজ আক্রমণে, নবাবের পতন ও স্বাধীন অবসর সম্পর্কে তাদের কোনো ধারণা বা আগ্রহ ছিল না। দীর্ঘকাল ধরে পুঁজি পাচারের ফলে বাংলা দরিদ্র জনগোষ্ঠী স্থবির এতই প্রকট ও গভীর ছিল যে বাণিজ্য বিস্তারের ফলে সৃষ্ট নতুন সুযোগ কাজে লাগানো। এই 4টা পয়েন্টটা পড়বে। এটা আমরা বুঝাইছি ক্লাসে। 4টা পয়েন্টটা পড়বা।
এরপর আমরা ধর্ম যেটা পড়তেছিলাম, পঞ্চম অধ্যায় পড়তেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা। উদারতা কথার অর্থ হচ্ছে, অর্থাৎ আমাদের মনটা যদি কারো দুঃখ পায়, কারো কষ্টে কষ্ট পায়, কারো সুখে সুখ পায়, ওটাকে বলে উদারতা। অর্থাৎ মক্কা যে সকল লোক একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নাশ করে, অর্থাৎ তোমাকে একজন কেউ ক্ষতি করলো, ক্ষতি করলে তুমি তার ক্ষতি করলে না, ক্ষতি না করে তার উপকার করলে, এটা হচ্ছে উদারতা। মহানবী যে সকল লোক এই উদারতাটা রিডিং পড়বা, এটা রিডিং পড়বা, এবং মুহাজ্জির ও আনসারের মধ্যে ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ যারা মুহাজ্জির ছিল এবং যারা আনসার ছিল তাদের ভ্রাতৃত্ববোধ, এই প্রশ্নটা এইটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতাটা 4-5 বার রিডিং পড়লেই তোমরা পারবা। আর মুহাজ্জির এবং আনসারের মধ্যে ভ্রাতৃত্ববোধ, এটা হচ্ছে টুটস্থ করে ফেলবা। এই দুইটা প্রশ্ন আমাকে পড়া দিবা।